নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস কোয়েলের কাছে। আজ আমরা এই উপন্যাসের অন্তিম পর্ব শুনব। আসুন তাহলে সকলে মিলে এই উপন্যাসের অন্তিম পর্বটি আমরা একসাথে শুনে নিই। শীতটা কমে এসেছে, তবে এখনো কামড় আছে। কলকাতার ডিসেম্বরের চেয়েও বেশি শীত। সেদিন রবিবার সকালে বারান্দাতে বসেছিলাম কাগজ নিয়ে। মাঝে মাঝে খবরের কাগজ আনিয়ে পড়ি ডালটনগঞ্জ থেকে। রোজকার কাগজ প্রায় পড়া হয়ই না, কাগজ পড়া ভুলেই গেছি। রবিবার কাগজ আনাই মালদেও বাবুর ট্রাক ড্রাইভারের মারফত। একদিনের কাগজে গত 7 দিনের খবর আস্বাদন করি। যশবন্ত বলতো, পৃথিবীর কোন কোনায় যুদ্ধ হচ্ছে, কোথায় লোক না খেতে পেয়ে মরছে, কোথায় লোক বেশি খেতে পেয়ে মরছে। এসব খাবারের তোমার কি দরকার ইয়ার? খাও দাও কান পেতে মটুসি পাখির শীষ শোনো, নয় তো চলো বন্দুক কাঁধে করে বনে পাহাড়ে এক চক্কর ঘুরে আসি, দেখবে দিল খুশ হয়ে যাবে। আমরা না করছি রাজনীতি, না বসছি পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউতে। কি হবে এই ছোট মাথায় অত সব অবান্তর প্রসঙ্গ চাপিয়ে? প্রথম প্রথম ওর সঙ্গে তর্ক করেছি, তারপর নিজের অজান্তে কখনো দেখেছি কাগজের জন্য আর তেমন অভাব বোধই করিনি, যেমন কলকাতায় করতাম। ভোরবেলায় চায়ের সঙ্গে খবরের কাগজ না পড়লে মনে হতো কি একটা কর্তব্য কর্মই করা হলো না। সব কাগজওয়ালারাই তো ব্যবসাদার, টাকা রোজগার করাই তাদের মুখ্য। রাজ্যের বাজে খবরে পাতার কিছুটা ভর্তি করে বাকিটা বিজ্ঞাপনে ভরিয়ে দিয়েই তো তারা দেশ ও দশের সেবা করেন। নীতি, বিবেক অথবা সততা এখন আর কটি খবরের কাগজের আছে? এমনকি চক্ষু লজ্জাও তো নেই। একটি বাজে অভ্যেসের হাত থেকে মুক্ত হয়েছি, বাঁচা গেছে। তাছাড়া এখানকার খবরের কি অভাব নাকি? কার গরু মরেছে সাপের কামড়ে, কোন কূপে কপিসিং ফেলিং শুরু হয়েছে, কোথাও বাঘের অত্যাচারে বাঁশ কাটার কাজ পুরোপুরি বন্ধ আছে, কোথায় কোন বুড়ো ওরাও হাড়িয়া খেয়ে কার মাথায় টাঙ্গি বসিয়েছে, কোথায় কোন মেয়েকে ভেজ্জা নাচের পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনই কত শত খবর কেবল কাগজেই ছাপা হয় না, কিন্তু খবরের অভাব কোথায়? গেটে একটি ট্রাক থামলো। ড্রাইভার নেমে এসে আমার হাতে একটা চিঠি দিয়ে গেল। শিরিনপুর থেকে মারিয়ানা লিখেছে ছোট্ট চিঠি। লাল সাহেব, আগামীকাল কি কোনো জরুরি কাজ আছে? একবার আসেন যদি তো খুব ভালো হয়। বড় একা একা লাগে। রাতে থেকে পরের দিন বিকেলেই আবার রওনা হয়ে চলে যাবেন। কোনো খবর পাঠানোর দরকার নেই, চলে আসবেন। আসতে পারলে খুব খুশি হব। আপনার মারিয়ানা। কিছুই ভালো লাগছিল না। চুপ করে বসে ভাবছিলাম যে এক মুহূর্তবাহী হঠকারিতার পরিণাম হিসাবে হয়তো রুমান্ডি ছেড়ে চলেও যেতে হবে। কেন জানি না, আস্তে আস্তে অবচেতন মনে কেমন একটা ভয় জন্মেছে যে ওরা আমাকে ছাড়িয়েই দেবে, রাখবে না। বিশেষ করে আমার ইমিডিয়েট বস ঘোষদা যখন আমাকে তাড়াতে চান। অন্তত যশবন্ত এ ব্যাপারে ঘোষদার উপর একেবারে অগ্নিশর্মা হয়ে আছে। জানি না, হয়তো এর পেছনে আরো বড় কোনো হাত আছে, যে হাত কলকাতার উইটলি সাহেব পর্যন্ত প্রসারিত হয়। আর এক্সটেনশন পাবো বলে ভরসা নেই। কলকাতাতে যদি এই চাকরি করতাম তবে হয়তো বিষাদ আসত না। সেখানে বেশিরভাগ বেসরকারি অফিসের চাকরি তো ছাড়ারই জন্য। কিন্তু তবু সেখানে আমার আজন্ম পরিবেশ, আমার আশৈশব অভিজ্ঞতারই পুনরাবৃত্তি হতো। কিন্তু এই রুমান্ডিতে যে নির্জনতা, যে প্রাকৃতিক ঔদার্য, যে সবুজ শালীনতায় আমি অভ্যস্ত হয়ে গেছি, যে উৎসারিত আনন্দের আমি অংশীদার হয়েছি, তা থেকে রাতারাতি আমাকে কেউ কলকাতায় নিয়ে গিয়ে ফেললে আমার কষ্ট হবে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে ডিজেলের ধোঁয়ায়। মেকি ভদ্রতায় দম বন্ধ হয়ে যাবে। মোড়োয়াই থেকে বেরুতে প্রায় 4টে বেজে গেল।
সে শীতের বিকেল, 4টে অনেক বেলা। সোনালি রোদের বালাপোষ মুড়ে বন পাহাড় শেষবারের মতো গা তাতিয়ে নিচ্ছে। খেতে খেতে কিতারি, বাজরা, ধান, গেহু সব কিছুই প্রায় কেটে নেওয়া হয়েছে। ফুরুত ফুরুত করে চড়ুইগুলো তবু শূন্য খেতে দল বেঁধে সারা দুপুর চঞ্চল ভাবনার মতো মুঠো মুঠো উড়ে বেড়ায়। বুলবুলি পাখিরা কেলাউন্দরে ঝোপের ডালে বসে শীষ দেয়। ছোট ছোট মৌটুসি পাখি সুন্দরী মেয়ের চোখের তারার মতো স্পন্দিত হয় ফুলে ফুলে। টুনটুনি পাখির বড় দেমাক, গান গায় কি গায় না। জিপ বেশ জোরে চালিয়ে চলেছি। শিরিনপুরুতে এখন মারিয়ানার বাংলো অবধি জিপ যায়। আমরা প্রথম গিয়েছিলাম বর্ষাকালে। তখন পথ অতি দুর্গম ছিল এবং পথের একটি নদী পেরোনো যেত না। পুজোর পর থেকেই সে নদীর ওপর দিয়ে জিপ চালিয়ে চলে যাওয়া যায় সহজেই। রাত 7:30 বাজে। মারিয়ানার বাংলোর দোতলায় আলো জ্বলছিল, একতলার সব বাতি নেবানো। গেটের কাছে জিপটি থামতেই কুকুরটি ঘেউ ঘেউ করে উঠল। মারিয়ানা দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। চৌকিদার গেট খুলল। কাঠের সিঁড়ি বেয়ে মারিয়ানা নেমে এলো ও একতলার বারান্দার বাতি জ্বালল। একটা ফলসা পেরে সাদা শাড়িতে মারিয়ানাকে রোগা, করুণ ও খুব সুন্দরী বলে মনে হলো। ও বলল, সত্যিই এলেন? ভেবেছিলাম আসবেন না। সিঁড়িতে উঠতে উঠতে শুধলাম, এরকম ভাবনার কারণ? কোনো কারণ নেই, এমনিই ভেবেছিলাম। এক্ষুনি খাবেন না এখন কফি টফি কিছু খেয়ে রাতের খাবার পরে খাবেন? রোজ কখন খেতে যান রাতে? রোজ তো 9টার সময় খেয়ে দে শয়নে পদ্মনাভ। আজকে এখন কফি খেয়ে পরেও খাওয়া চলতে পারি। মারিয়ানা যে ঘরে ঘোষদা বৌদি প্রথমবার থেকেছিলেন সে ঘরে আমার থাকার বন্দোবস্ত করেছে, ওর পাশের ঘরে। বলল, জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে আসুন, ধুলোয় তো গা মাথা ভরে গেছে। আমি খাবার ঘরে যাচ্ছি। মারিয়ানা নিজের হাতে অমলেট ও কফি বানিয়ে দিল খাবার ঘরে স্টোভ ধরিয়ে। আমরা দোতলার খাবার ঘরেই বসে বসে গল্প করতে লাগলাম। বাইরে এখনো বেশ ঠান্ডা। শুধলাম, হঠাৎ তলব করলেন যে? খুব একা একা লাগে না? একা একা তো বেশ অনেক দিন থেকেই আছি। একা থাকতে তো অভ্যস্তই হয়ে গেছি, কিন্তু এবারে কলকাতা থেকে ফিরে এসে একেবারে অসহ্য লাগছে, একেবারে অসহ্য। সুগতকে পুড়িয়ে এলাম। আমি একটু আশ্চর্য রকম কঠিন হয়েই বললাম, ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন ততদিন আপনি কিন্তু রানীর মতো মাথা উঁচু করে বেড়াতেন, আর আজ যখন উনি নেই আপনাকে এত কাঙালিনীর মতো মনে হচ্ছে কেন? আমার কথাতে মারিয়ানা খুব অবাক ও বিব্রত হয়ে আমার চোখের দিকে তাকালো, কিন্তু উত্তরে কিছু বলবার আগেই আমি সুগতবাবুর রক্তমাখা চিঠিখানা বের করে ওর হাতে দিলাম। বললাম, নিন, এই সুগতবাবুর শেষ চিঠি, আপনাকে লেখা। মারিয়ানা ভীষণ আশ্চর্য ও কিঞ্চিত ভীত হয়ে আমার দিকে তাকালো। তারপর কম্পমান হাতে চিঠিটা খুলল। কালো কালো দাগ দেখে শুধল, এগুলো কিসের দাগ? আমি নিষ্ঠুর গলায় বললাম, সুগতবাবুর রক্তের। কেন এবং কি করে এত নিষ্ঠুর হলাম আমি আজও জানি না। ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে মারিয়ানা চিঠিটা পড়তে লাগলো। মারিয়ানা যখন সুগতবাবুর মাথা কোলে নিয়ে জিপে বসেছিল কুটকু থেকে ডালটনগঞ্জ যাওয়ার সময়, তখনও এমনভাবে কাঁদেনি। তারপরও চিঠি পড়া শেষ করে ভাঁজ করে নিজের সামনে রাখল। জলভরা চোখে আমাকে শুধল, আপনি তাহলে সব জানেন? আমি বললাম, সব জানি কিনা জানি না, তবে এর আগে আমাকে পাঠানো বইয়ের মধ্যে অসাবধানে রাখা যে দুটো চিঠি ছিল সেই দুটো চিঠি আমি পড়েছিলাম এবং এইটি দেখলাম। তাতে যতটুকু জানা যায় জেনেছি।
আমার ধারণা এর চেয়ে বেশি কিছু জানার নেই। সেই চিঠি দুটো পড়ে খুব অন্যায় করেছিলাম সত্যি, কিন্তু পড়েছিলাম বলেই আজকে আপনার দুঃখের গভীরতা বোঝার জন্য অন্তত একজন লোক এখানে পেলেন। সেইটাই নিশ্চয়ই কম কথা নয়। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, এ কথা অন্য কেউ জানবে না। মারিয়ানার চোখে যেন আগুন জ্বলে উঠল। ইউক্যালিপটাস গাছের মতো সোজা হয়ে বসে বলল, আমি কাউকে কেয়ার করি না। তখন ওকে দেখে আমার হাসি পেল। আমি বললাম, তাই বুঝি? এত সাহস সুগতবাবু বেঁচে থাকতে কোথায় ছিল? তখনই সাহসের ছিটে ফোঁটা থাকলে হয়তো উনি আজকে মরতেন না। মারিয়ানা কথা বলল না, অনেকক্ষণ চুপ করে রইল। সুগতবাবু চিঠিটা আর একবার খুলল, আবার বন্ধ করে রাখল। মারিয়ানা তারপর খুব ধীরে ধীরে বলল, আপনারা বোঝেন না, বোঝবার চেষ্টাও করেন না। কোনো উত্তর দিলাম না। ঘড়িটা টিক 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 শুনতে লাগলাম। আমি মনে মনে ভাবছিলাম, মারিয়ানা জানে না যে নিজের সঙ্গে, নিজের ঠুনকো বিবেকের সঙ্গে, নিজের আজন্ম সংস্কারের সঙ্গে যুদ্ধ করতে করতে ও একসময় হেরে গেছে। কিন্তু সেই পরাজয়টা বড় দেরিতে এলো। শুলাম যখন, তখন প্রায় 12টা। বাইরে নিশুতি রাত। গ্রামের কুকুরগুলো সমস্বরে ঘেউ ঘেউ করছে। সম্বর টম্বর দেখে থাকবে। অনেকখানি জিপ চালিয়ে এসেছি, তাছাড়া এত রাত করা অভ্যেস নেই। গাঢ় ঘুমে এলিয়ে পড়লাম। রাত কত জানি না, হঠাৎই দরজায় ধাক্কা শুনে ঘুম ভেঙে গেল। মারিয়ানার গলা। দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর আমার নাম ধরে ডাকছে। ধর্মড়িয়ে উঠে দরজা খুললাম। দেখলাম মারিয়ানা দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে। আমি শুধলাম, কি হলো? মারিয়ানা চারদিকে তাকিয়ে বলল, সুগত এসেছিল। আমি ধমকের সুরে বললাম, চলুন তো, ঘরে চলুন। বলে ওকে প্রায় জোর করে খোলা বারান্দা থেকে ওর ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকে ওকে দৃঢ় গলায় বললাম, বসুন, খাটে বসুন। বলুন আমাকে, কি হয়েছিল? মারিয়ানা কথা বলতে পারছিল না। আমি ঘরের ইজি চেয়ারে বসলাম। একটু সামলে নিয়ে মারিয়ানা বলল, এই ঘরে সুগত এসেছিল একটু আগে। আমি বললাম, আপনি স্বপ্ন দেখেছিলেন? কি যাতা বলছেন? লেখাপড়া শেখা মেয়ে, অমন বোকার মতো কথা বললে আমার কিন্তু রাগ হয়ে যাবে। মারিয়ানা বলল, না না, প্লিজ শুনুন, আমার কথা শুনুন। সুগতকে একটু আগে দেখলাম। আমি বললাম, সত্যি আপনি না? মারিয়ানার মুখটা আতঙ্কে কুঁচকে উঠল। বলল, ভাবতে পারি না। সুগত পাজামা পাঞ্জাবি পরে এসেছিল, শাল জড়িয়ে, নিখুঁতভাবে দাড়ি কামিয়েছিল দেখলাম। ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার কেমন গা ছমছম করতে লাগলো। মনে হলো চোখ খুললেই ভয় পাব। আপনি যে ইজি চেয়ারে বসে আছেন, মনে হলো কে যেন সেখানে বসে আছে। চোখ মেলতেই দেখি সুগত। উঠে বসলাম। ঘরের নীল আলোটা জ্বলছিল। ওই আলোয় ওকে ভারী সুন্দর দেখাচ্ছিল। আমি চোখ মেলতেই হেসে বলল, খুব অবাক হলে তো, তোমাকে দেখতে এলাম। আমি ভুলে গেলাম যে ও মরে গেছে, ওকে আমরা পুড়িয়ে এসেছি। আমি কথা বললাম। আমি ওর নাম ধরে বললাম, সুগত, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সুগত একটু হাসলো, বলল, এই কথাটা তখন বললে না? এই কথাটা শোনবার জন্য কত দিন অপেক্ষা করে থাকলাম, তখন বললে না? আমি বলতে গেলাম, আমি বুঝতে পারিনি যে তুমি এমন ছেলে মানুষ। আমার যা আছে সব দিতে পারি তোমাকে, তুমি যেমন করে চাও। সুগত বলল, সত্যি সত্যি? আমি বললাম, সত্যি সত্যি। সুগত আমার কাছে এগিয়ে এলো, মনে হলো আমাকে আদর করবে বলে।
আমি যেন কেমন হয়ে গেলাম। তখনও ভয় পাইনি, তখনও একটুও ভয় পাইনি। খুব ভালো লাগছিল, সুগতকে খুব সুন্দর দেখাচ্ছিল। ভাবছিলাম এতদিনে পাপের প্রায়শ্চিত্ত করব। এমন সময় যেই সুগত কাছে এলো, দেখি সেই রক্তমাখা মুখটা, সেই গলার কাছে ফুটো দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ফেনা বেরোচ্ছে। আমি আমি আঁতকে উঠলাম। ওকে দেখে ঘেন্না হলো, কেঁদে ফেললাম। মনে হলো সুগত বীভৎসভাবে হেসে উঠল। তারপর কি হলো জানি না, দেখলাম সুগত নেই। আমি একা ঘরের মেঝে দাঁড়িয়ে আছি। যেই দেখলাম সুগত নেই, অমনি ভয় পেলাম, ভীষণ ভয় পেলাম। ভাবলাম মরেই যাব। তারপর কোনো রকমে আপনার দরজায় গিয়ে ধাক্কা দিলাম। তারপর জানি না, এই যে এখন আপনার সামনে বসে আছি। আমি বললাম, আপনি একটু বসুন, আমার ঘরে ব্র্যান্ডি আছে ব্যাগে, যশবন্ত রাখতে দিয়েছিল, নিয়ে আসি। গরম জলের সঙ্গে মিশিয়ে একটু খান, সুস্থ বোধ করবেন। উঠে যেতেই মারিয়ানা বলল, না, আমি একা ঘরে থাকবো না। আমার সঙ্গে সঙ্গে ও আমার ঘরে এলো। বাইরে বড় শীত। ব্র্যান্ডিটা বের করলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর আমার পিছু পিছু, যেন এটা আমারই বাড়ি, ওই আমার অতিথি, এমনভাবে সঙ্গে সঙ্গে খাবার ঘরে এলো। এসে একটা চেয়ার টেনে বসে চুপ করে আমাকে দেখতে লাগলো। খুঁজে খুঁজে স্টোভ বের করে স্টোভ ধরিয়ে একটু গরম জল করলাম। গ্লাসে গরম জল এবং ব্র্যান্ডি মিশিয়ে মারিয়ানার কাছে এসে গ্লাসটা ধরে দাঁড়ালাম। এতক্ষণ মারিয়ানা আমাকে রাত জাগা জল ভেজা চোখ নিয়ে ফ্যালফ্যাল করে অপ্রকৃতিস্থভাবে দেখছিল। আমি কাছে যেতেই আমার হাত থেকে গ্লাস টেবিলে নামিয়ে রেখে আমার হাতটা ও দু হাতে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় এত অভিভূত হয়ে গেলাম যে বলতে পারি না। আমার হাত দিয়ে সযত্নে ওকে সরিয়ে চেয়ারে বসালাম। বললাম, পাগলি মেয়ে, নিন, ব্র্যান্ডিটা খেয়ে নিন। মারিয়ানা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে ব্র্যান্ডিটা খেলো। তারপর গ্লাসটা নামিয়ে রেখে ধরা গলায় বলল, একজনের কাছে অকৃতজ্ঞতার গ্লানি জীবনময় বয়ে বেড়াবো। এই ভুল যাতে আর না করি তারই পাঠ নিলাম। চুমু খেলেই বা আবেগ প্রকাশ করলেই বা নিজেকে এক্সপ্রেস করলেই মানুষ যে ছোট হয়ে যায় না, সেটা আমি আজ যে মনে প্রাণে বিশ্বাস করি, তাই আপনাকে দেখালাম। আমি বললাম, ওসব পরে হবে, এখন চলুন, লক্ষ্মী মেয়ের মতো এবার শুয়ে পড়বেন। তবু কিছুতেই একা শুতে রাজি হলো না। অগত্যা আমার ঘরের খাট থেকে বিছানা এনে ওর ঘরে পাতলাম। ও কিছুতেই আমাকে মাটিতে শুতে দিল না। ও মাটিতে শুলো, আমি ওর খাটে শুলাম। ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে ওর গায়ে কম্বল টেনে দিলাম। আশ্চর্য, শোকে মানুষ কিরকম শিশু হয়ে যায় ভাবাই যায় না। সারা রাত মারিয়ানার মিষ্টি শরীরের গন্ধ ভরা বিছানায় শুয়ে আমার ভালো করে ঘুম হলো না। ঘরের আধো অন্ধকারে মারিয়ানাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, নিজের জন্যও বোধ হয়। খুব ইচ্ছে করছিল খাট থেকে নেমে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুই, ওর দুঃখকে আমার বুকে শুষে নিই। পরদিন সকালে মারিয়ানা একেবারে স্বাভাবিক, সলজ্জ হাসি হেসে বলল, আপনাকে বেড়াতে আসতে বলে কাল খুব জ্বালাতন করেছি না? আমি বললাম, ভীষণ, কিন্তু এরকম একা একা তো আপনার থাকা চলবে না। হয় আপনি কলকাতায় যান, নয়তো আপনি এখানে কোনো আত্মীয় টাত্মীয়কে আনান, নইলে একটা বিয়ে করুন। এরকম একা একা জঙ্গলে মানুষ দিনের পর দিন থাকতে পারে? মারিয়ানা দুঃখিত গলায় আমাকে বলল, এতদিনে আমাকে আপনি এই বুঝলেন? এখন আমি বিয়ে করলেই সুগতর কাছে কি জবাবদিহি করব? তাছাড়া মহুয়ার কাছেও যে বড় ছোট হয়ে যাব। আমি বললাম, অন্য লোকে কি বলবে না বলবে ভেবেই তো এই অবস্থা আজকে।
আবারও সেই ভুল করবেন না যেন। সুগতবাবু স্মৃতিকে শ্রদ্ধা করবেন নিশ্চয়ই, কিন্তু তা বলে এখন থেকে আর অমন ধনুক ভাঙা পণ করে বসবেন না। মারিয়ানা মাথা নেড়ে বলল, না না, এসব বলবেন না লাল সাহেব। আপনি আমাকে যেমন করে জানেন, এক সুগত ছাড়া আর বোধ হয় আমাকে এত কাছ থেকে কেউ জানে না। আপনি এমন কথা বলবেন না। একজনকে বড় মর্মান্তিকভাবে ঠকিয়েছি। আমার আর এসব ভালো লাগে না। আমি এখন মুক্ত। সুগত সংস্কার মুক্তির কথা বলতো, তা যে এমনভাবে ঘটবে কখনো ভাবিনি। আমাদের সমাজে বিয়েটা সত্যি একটা বাঁধন, মুক্তি নয়, যে চাই বলুক। গেট অবধি পৌঁছে দিতে এলো মারিয়ানা। বলল, আপনার চাকরি যদি সত্যি যাই, তবে এখানে আমার কাছে এসে থাকবেন। আমি হেসে বললাম, আজীবন? মারিয়ানা সিরিয়াসলি বলল, আজীবন, খুশি হয়ে থাকতে দেব। আর খেতে পড়তে? হ্যাঁ, তাও দেব। আর কিছু তো দেবেন না? ও হেসে ফেলল, বলল, না। জিপটা স্টার্ট করলাম। মারিয়ানা কপাল থেকে চুল সরাতে সরাতে বলল, সত্যি আপনার জন্য কি প্রার্থনা করা যায় বলুন তো? আমি বললাম, পরের জন্মে যেন আপনার সুগত হয়ে জন্মাই। মারিয়ানা চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। পরক্ষণে লাজুক চোখ নামিয়েও বলল, ভারী খারাপ আপনি। এই বন পাহাড়ে সব কিছুই কেমন অদ্ভুত। লোকগুলো যেন থাকতে থাকতে অদ্ভুত হয়ে যায়। এই যে এত বড় কাণ্ডটা ঘটে গেল, জগদীশ পাণ্ডের দলবলকে যে নদীতে ফেলে দিল যশবন্ত, তার জন্য ওরা পুলিশের ডায়েরি পর্যন্ত করল না। শুনেছি জগদীশ পাণ্ডের একটা পা ভেঙে গেছে, ওর বন্ধুর পাঁজরে চোট লেগেছে, অন্যজনের গলার বোন ভেঙে গেছে, অথচ তবু যেন কিছু হয়নি এমনই একটা ভাব করে নেহাতি জিপ গাড়ির ব্রেক ফেল করে নদীতে পড়ে গেছে, এই বলে ব্যাপারটা ধামাচাপা দিল। ওরা পুলিশে ডায়েরি না করায় যশবন্ত বেশ চিন্তিত আছে। সত্যি কথা বলতে কি, ওকে আগে কখনো এত চিন্তিত দেখিনি। আজকাল যখন বাড়ি থেকে বাইরে বেরোয়, ও পিস্তলটা সঙ্গে নিয়ে বেরোয়। পিস্তলটা কোমরে গোজা থাকে, ওর হাফ হাতা খাকি বুশশার্টের নিচে। আমিও যখন বাড়ি থেকে বাইরে বেরোই, তখন বন্দুকটা নিয়ে বেরোই। অবশ্য বন্দুক দিয়ে শিকার করা চলে, ডাকাতি করা চলে, মানে আক্রমণাত্মক অস্ত্র হিসাবে বন্দুক ভালো, কিন্তু আত্মরক্ষার জন্য বন্দুক অচল। বনের রাস্তার মোড়ে অথবা জঙ্গলের সুড়িপথে কোথায় যে জগদীশের দলবল লুকিয়ে থাকবে, তা পূর্ব মুহূর্তেও জানা যাবে না, সময়ও পাওয়া যাবে না। পিস্তলে এই সুবিধা, এই সব সময় মুহূর্তের মধ্যে পিস্তল থেকে কাছাকাছি গুলি ছোড়া যায়। জানি না কেন যশবন্ত প্রায়ই বলছে আজকাল যে জগদীশ পাণ্ডের কাছ থেকে আমার বোধহয় কোনো ভয় নেই। প্রথম কারণ এই যে যশবন্ত নিশ্চিতভাবে জেনেছে যে আমার চাকরি শিগগিরই যাচ্ছে। দ্বিতীয় কারণ, ঝগড়াটা এখন নাকি যশবন্ত আর জগদীশ পাণ্ডে এই দুইজনের ব্যক্তিগত ব্যাপারে দাঁড়িয়ে গেছে। এ ব্যাপারে বোধহয় দুপক্ষের মতামত এই যে অন্য কাউকে এর মধ্যে না জড়ানোই ভালো। কবে কখন এই দুই শত্রু এমন বোঝাপড়ায় এলো, তা অবশ্য জানি না। তাই যদি হয়ে থাকে, তবে এর পরিণাম খারাপ, খুবই খারাপ। জগদীশ পাণ্ডের যতটুকু পরিচয় পেয়েছি, তাতে সে করতে পারে না এমন কাজ সত্যিই নেই। যশবন্তের বেলাতেও এই একই কথা প্রযোজ্য। অতএব এরা দুজনে যদি এই ব্যাপারে একা একা ফয়সলা করতে চায়, তবে যে কি ঘটনা ঘটবে ঠিক ভাবা যায় না। জগদীশ পাণ্ডের সঙ্গে ওর ঝগড়া যে শুধু শিকার নিয়ে নয়, তার একটু আভাস পেয়েছিলাম গতকাল। আমি আর যশবন্ত নৈহাট থেকে জিপে ফিরছিলাম। হঠাৎ লালতির সঙ্গে পথে দেখা হয়েছিল। এক ঝুড়ি মহুয়া মাথায় নিয়ে লালতি শালবনের পথে গ্রামের দিকে যাচ্ছিল। যশবন্ত জিপটা প্রায় ওর গায়ের কাছে ফিরিয়ে ওকে জাপটে ধরে কোলে তুলে চুমু খেয়েছিল। ঝুড়িভর্তি লালতির সব মহুয়া রাস্তায় পড়ে গেছিল।
লালতি কপট ক্রোধে হাত পা ছুটছিল। তারপর তাকে জিপের বনেটের ওপর বসিয়ে দিয়ে যশবন্ত আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। বলেছিল, ই হ্যাঁ মেরে দিল জান দোস্ত লাল সাহব, और ই লালতি মেরি মুন্নি। যশবন্ত লালতির দিকে চেয়ে বলল, এক রাত কে লিয়ে দুলহন বনেগি লাল সাহব কি? নেহি নেহি বলেই লালতি মুখ ঘুরিয়ে নিয়েছিল। যশবন্ত চুটটায় আগুন দিয়ে বলেছিল, क्यों मेरा दोस्त खूबसूरत नहीं? नहीं नहीं उसलिए नहीं। तो किस लिए? উত্তরে লালতি চুপ করে রইল। অমনি যশবন্ত আবার ওকে জড়িয়ে ধরে ওর সারা গায়ে সুড়সুড়ি দিতে লাগলো। লালতি কিতকিত করে হাসতে হাসতে বলল, छोड़ो छोड़ो गुदगुदी लग रहा है। যশবন্ত ওকে ছেড়ে দিয়ে বলল, तुम जानते हो मेरा दोस्त अभी तक किसी से मोहब्बत नहीं किया। লালতি আবার হাসলো, বলল, ধ্যাৎ ঝুটা ভাত হ্যাঁ। সেই প্রথম আমি লালতির দিকে ভালো করে তাকালাম। 20-21 বছর বয়স হবে, গায়ের রং তামাটে, খুব টানা টানা চোখ, ঠোঁট দুটো দারুণ, কটা কটা এক মাথা চুল, অত্যন্ত নোংরা, গায়ে গন্ধ, কিন্তু দারুণ ফিগার, সত্যিই দারুণ। ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। লালতির পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় যে আমার বয়সের আমার মতো একজন যুবক এখনো কাউকে বুকে নিয়ে ঘুমোয়নি। হাসি পেল। মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস করতে অনিচ্ছে হয়। তারপর আমি আর যশোপান দুজনে লালতির ছুরি থেকে পড়ে যাওয়া মহুয়াগুলি আবার সব কুড়িয়ে দিলাম। লালতি হাসতে হাসতে যশবন্তকে চোখ ঠেরে ঝুড়ি মাথায় চলে গেল। জিপের স্টিয়ারিং এ বসা যশবন্তকে শুধলাম, ওর মধ্যে তুমি কি এমন দেখেছো যশবন্ত? যশবন্ত হাসলো, বলল, इसलिए तो मैं शहर वालों से डरता। তারপর বলল, ওর মধ্যে গভীরে দেখার কিছু নেই, ওর মধ্যে শুধু একটা নমকিন লাজবাব শরীর দেখেছি। শরীর ছাড়িয়ে ওর মধ্যে তো আমি আর কিছু দেখতে যাইনি লাল সাহেব। তোমরা পড়ে লিখে আদমিরা সব সময় দিগান্তের ওপারে কি আছে তার খোঁজ করো। সব সময় তোমরা সামান্যকে ছাড়িয়ে অসামান্য কিছু খুঁজতে চাও, তাই বোধহয় কিছুই পাও না। আমি আমার মতো সামান্য দিগান্ত রেখার মধ্যে বন্দি আছি, বন্দি থাকতে চাই। এই বেতলা, বাগেচাম্পা, ছিপাদহর, রুদ, চাহাল, চুরকু জঙ্গলের মধ্যেই আবদ্ধ থাকতে চাই। লালতির নাঙ্গা শরীরে বুধ হয়ে থাকতে চাই। এই আমার দিগন্ত, মধুর দিগন্ত। এর বাইরে কি আছে আমি কখনো দেখতে চাইনি লাল সাহেব। যদি কিছু থেকেও থাকে তা জানার লোভ বা আগ্রহ আমার নেই। আমি নিজেকে নিয়ে খুব সুখী আছি। তোমরা দূরের শহরের লোকেরা, বাইরের পৃথিবীর লোকেরা এলোমেলো কথা বলে আমার এই সুখ নষ্ট করে দিও না। জিপটা একটা কজওয়ে পেরোলো, গোঁ 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 আওয়াজ করে। আওয়াজ করলে আমি শুধলাম, তুমি কি বলতে চাও লালতিকে তুমি ভালোবাসো? যশবন্ত আবারও হাসলো। মাঝে মাঝে গোফের ফাঁকে ও কেমন দুর্গেও হাসি হাসে। বলল, নিশ্চয়ই ভালোবাসি। শরীরের ভালোবাসা আর মনের ভালোবাসা। যশবন্ত হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। একটু চুপ করে থেকে বলল, মনের ভালোবাসা তো সবাইকে বাসা যায় না লাল সাহেব, সে একজনকেই বাসি। তবে কি জানো, সে ভালোবাসার তো গা বদল হয় না, সে ভালোবাসা এক গাঁয়েই থাকে। জীবনে একজনকে তেমন করে ভালোবাসা যায়। জীবনের অন্য ভালোবাসাগুলো সব সেই এক ভালোবাসার ভেঙে যাওয়া আয়নার টুকরো টাকরা। টুকরোগুলোকে এক জীবনে দুহাতে কুড়িয়ে জড়ো করেও আর সে ভাঙা আয়না জোড়া লাগে না। যে আয়না ভাঙে তা ভাঙেই। অনেকক্ষণ চুপ করে রইলাম। আমার জঙ্গলি দোস্ত যশবন্ত মাঝে মাঝে এমন এমন কথা বলে ফেলে যে
উত্তরে কথা না বলে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে ভাবতে ইচ্ছে করে। একটু পরে যশবন্ত নিজেই বলল, আর সবচেয়ে মজার কথা কি জানো দোস্ত, এই মনের ভালোবাসা আর শরীরের ভালোবাসা কখনো একজনের কাছ থেকে তুমি পাবে না। যদি তা কখনো ঘটে সে এক দুর্ঘটনা বটে, তা না হওয়াই ভালো। আমাকে 101টা গুলি করলেও আমি বিশ্বাস করি না যে কেউ একই সঙ্গে শরীর আর মনের ভালোবাসার চাহিদা মেটাতে পারে। আমি বললাম, তাহলে আর ভালোবাসা ভালোবাসা বলছো কেন, বলো শরীরের চাহিদা। যশবন্ত খুব উত্তেজিত হয়ে বলল, বিলকুল নেই, চাহিদা বড় নোংরা শব্দ, জিনিসটা নোংরা। তোমাকে কি করে বোঝাবো যে শরীরের ভালোবাসা আছে? শরীরও বুলবুলি পাখির মতো কথা বলে। তারপর হঠাৎ রেগে গিয়ে বলল, তোমার মতো গাধা সতী ব্যাচেলারকে এসব কথা বোঝানো আমার কাম্য নয়। জিপটা একটা উপত্যকার মধ্যে দিয়ে যাচ্ছিল, বাঁদিকে একটা ন্যাড়া পাহাড়। পত্রশূন্য গাছগুলো আকাশে হাত বাড়িয়ে কি যেন চাইছে। হাওয়ায় হাওয়ায় শুকনো পাতা উঠছে মচমচানি আওয়াজ তুলে। কিছুক্ষণ চুপচাপ থেকে যশবন্ত বলল, এই লালতি যখন 16 বছরের ছিল তখন থেকে আমি ওর শরীরকে ভালোবাসি। কিছুদিন আগে এক রাতে লালতি আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল। দেখলাম ওর বুকে কে যেন দাঁত বসিয়ে দিয়েছে। ওর বুকের বাদিকে একটা ছোট্ট লাল তিল আছে, তাই আমি ওর নাম দিয়েছিলাম লালতি। ওর আসল নাম অন্য কিছু। কি করে এমন হলো জিজ্ঞেস করতে লালতি আমাকে সব বলল। কি বলবো লাল সাহেব, সে রাতে আমার বড় কষ্ট ও রাগ হয়েছিল। যে শরীরকে আমি ভালোবাসি সেই শরীরে কেউ হায়নার মতো দাঁত বসাবে এ আমি ভাবতে পারি না। তাছাড়া যেসব কামবাকাত পুরুষ মেয়েদের কি করে আদর করতে হয় তাই শেখেনি, সেগুলোর কোনো অধিকার নেই কোনো সুন্দর শরীরের ওপর হাত ছোঁয়াবার। তবু একটা খাটাস আর একটা বদবু হায়না আমার লালতির লাল তিলের ওপর দাঁত বসিয়ে দিয়েছিল। সেদিন থেকে খাটাসটাকে আমি সহ্য করতে পারি না। আমার শরীরের ভালোবাসার শরীরকে গালে ও দাঁত ছুঁয়েছে। আমি একদিন ওর জান নিয়ে নেব লাল সাহেব, তুমি দেখো, ওকে একদিন আমি জানে খতম করব। আমি অবাক হয়ে শুধলাম, কে সে লোক, কার এত দুঃসাহস? যশবন্ত এক অদ্ভুত শান্ত হাসি হাসল। তারপর জিপের গিয়ার বদলাতে বদলাতে দাঁতে দাঁত ঘষে বলল, হাম লোগো কা দোস্ত জগদীশ পান্ডে। হুটার আর কুজরুমের কাছের এক ওড়াও বস্তির ছেলেরা নেমন্তন্ন করতে এসেছিল। সোমবারে শারহুল উৎসব। মার্চের শেষে শালবনে ওরা শারহুল উৎসব করে। মারিয়ানা অনেকদিন আগে একটা শারহুলের গান শুনিয়েছিল। হালফিলের মেয়েরা প্রজাপতির মতো নরম, হাত ছুঁয়ে দেখো কি নরম, ইস প্রজাপতির মতো নরম। বললাম, যাব, নিশ্চয়ই যাব। এমনিতে হয়তো নেমন্তন্ন করতো না। আমি ওদের বলে রেখেছিলাম শারহুল উৎসবের সময় আমাকে যেন একবার বলে, দেখতে যাব। এই উৎসব মার্চের শেষেই যে হবে এমন কোনো কথা নেই। শাল গাছে যখন থোকা থোকা ফুল ধরে, হাওয়ায় হাওয়ায় যখন সেই গন্ধ ভেসে আসে, ঋতুরানী বসন্ত যখন বনে জঙ্গলে অসীম মহিমায় অধিষ্ঠিত হন, তখন ওরা এই উৎসব করে। যখন আমি রুমান্ডিতে প্রথম আসি তখন প্রখর গ্রীষ্ম, বসন্ত অপগত। তাই তখন বন জঙ্গলের বাসন্তী ভুবনমোহিনী রূপ দেখতে পাইনি। এরূপ এখন দেখছি। এরূপ বর্ণনা করি সে সাধ্য আমার নেই। প্রকৃতির মতো সুগন্ধি সুবেশী সুন্দরী মেয়ে আর দেখলাম না। এই ক্ষণে ক্ষণে শাড়ি বদলানো, এখন শীতের সবুজ গাড়োয়াল ছেড়ে বসন্তের ফিকে হলুদ বেগম বাহার পড়েছেন। শ্যাম্পু করা শুকনো পাতার চুলে চূড়ো বেঁধেছেন। আর আতর কি আতর, সর্বক্ষণ শরীর অবশ করা গন্ধে হাওয়া মম করে। দেখতে দেখতে সোমবার এসে গেল।
গেলাম হুটারে দুপুরের খাওয়া দাওয়া সেরে। রোদটা এখনো মিষ্টি মিষ্টি লাগলেও ভর দুপুরে একটু গরমই লাগে। এপ্রিলের প্রথম থেকে বেশ গরম পড়ে যাবে, তবে আবহাওয়াটা এখনো গরম হয়নি। বনের পাতায় পাতায় পাহাড়ি নদী নালায় আমাদের নয়াতালাওয়ে সর্বত্রই এখনো আর্দ্রতা আছে, থাকবে বেশ কিছুদিন। তারপর মে মাসে বনের বুক শুকিয়ে কুঁকড়ে ভিখারিনীর বুকের মতো হয়ে যাবে, জল থাকবে না কোথাও এক কণা। বড় রাস্তা ছেড়ে বেশ কিছুটা গিয়ে বারোয়ারির দিকে পাহাড়ের নিচে চমৎকার একটি শালবন, বড় বড় রিজু সবুজ সতেজ শাল গাছ, ফুল পড়েছে উড়ে উড়ে, পড়ে আছে নিচে মাটিতে ঘাসে পাথরে। একটি নীলকণ্ঠ পাখি একলা উড়ে উড়ে বেড়াচ্ছে এ গাছ থেকে ও গাছে। ওরা সকলে গায়ের পাহানকে নিয়ে সারোয়া বুড়ির কাছে চলল। সারোয়া বুড়ি আর কেউ নন, একটি সুন্দরী শাল গাছ, যাকে ওরা সকলে বন দেবতা বলে মেনেছে। ওরা বিশ্বাস করে এই সারোয়া বুড়ির ইচ্ছা অনিচ্ছার ওপরই বৃষ্টি হওয়া না হওয়া নির্ভরশীল, অশেষ তার ক্ষমতা। সকলে মিলে সেই শেষ বাসন্তী বিকেলে নাচতে নাচতে গাইতে গাইতে মাদল বাজাতে বাজাতে এসে সারোয়া বুড়ির নিচে জমায়েত হল। তারপর গায়ের পাহান 5টি মোড়ক নিবেদন করল বুড়িকে। পাহান বিড়বিড় করে কিসব মন্ত্রতন্ত্র বলল, হয়ে গেল পুজো। ওরা সকলে মিলে গোছা গোছা শাল ফুল পারল, তারপর সেই ফুল নিয়ে চলল গায়ে। একটা জিনিস লক্ষ্য করলাম যে যারা এসেছে এখানে তাদের মধ্যে একটিও মেয়ে নেই। পরদিন সকালে আবারও গেলাম ওদের গায়ে। পাহানির সঙ্গে কয়েকজন ওরাও যুবা গ্রামের প্রতিটি বাড়িতে যাবে, প্রতি বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে। বাড়ির মেয়েরা একগুচ্ছ শাল ফুল পেতে বসবে পাহানের সামনে। পাহান তাদের চুলে ফুল গুজে দেবে এবং প্রায় সঙ্গে সঙ্গে পাহানকে ওরা সকলে মিলে আপাদমস্তক জল ঢেলে ভিজিয়ে দেবে। এমনি করে পাহান গ্রামের প্রতিটি বাড়িতে যাবে। এত জল মাথায় ঢালতে পাছে পাহানের সর্দি কি জ্বর হয়, তাই গায়ের লোকের চিন্তার শেষ নেই। পাহানের মাথায় যত না জল ঢালা হয়, তার পেটে তার চেয়ে বেশি মহুয়া পড়ে সেদিন। অতএব টলতে টলতে হাসতে হাসতে ভেজা কাপড়ে পাহান এ বাড়ি থেকে ও বাড়ি যায়। মেয়েগুলো কৃষ্ণসার হরিণের মতো দৌড়ে বেড়ায়, দোলা লাগা বুকে কাঁপতে কাঁপতে খিলখিল করে হাসে। কাপা কাপা হাতে পাহান ওদের খোপায় ফুল গোজে। মেয়েরা দুষ্টুমি করে পাহানকে আরো বেশি করে ভিজিয়ে দেয়। এমনই করতে করতে দিন ফুরোয়। রাতের খাওয়া দাওয়া হয় একসঙ্গেই, ছেলে মেয়ে বুড়ো সব যায়। তারপর শাল ফুলের ঘাগড়া পরে শাল ফুলের সুন্দর মুকুট মাথায় দিয়ে ছেলে ও মেয়েরা নাচ আরম্ভ করে। সে এক নাচের মতো নাচ। তারপর সারা রাত মাদলের শব্দ শোনা যায়। পেটে যত মহুয়া পড়ে নাচের বেগ তত বেশি বাড়ে। এমনি করে পরের দিন সকাল পর্যন্ত এই নাচ চলে আর গান চলে, ছেলে মেয়েদের সম্মিলিত গলার একটানা দোলানি সুরে। এ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। মারিয়ানার বাড়িতে ভেজ্জা নাচ দেখেছিলাম, আর আজ বহুদিন পর এই শারহুল নাচ দেখলাম। নয়াতালাওয়ের কাছে সেই আমবাগানে নাকি ভাল্লুকের মরশুম শুরু হয়েছে। সেই বুড়ো ট্রাক ড্রাইভার ইতিমধ্যে আমাকে আরও কয়েকবার মনে করিয়ে দিয়ে গেছে তার প্রয়োজনের কথা, লজ্জার সঙ্গে, কুণ্ঠার সঙ্গে আর ভয়ের সঙ্গে এসে। রামধনিয়া এসে বলেছিল, সন্ধ্যের পর আমবাগানে আমের লোভে ভাল্লুকগুলো রোজই আসছে। এখন শুক্লপক্ষ, সন্ধ্যের পর চতুর্দিক জ্যোৎস্নায় ফুটফুট করে। জঙ্গলের নিচে বহু দূর অবধি নজর চলে। মাঝে মাঝে রাতে এখন পথে বেরোলেই হাতির দলকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়। ওরা দল বেঁধে নয়াতালাওয়ের দিকে যায় জল খেতে, কোনোদিন বা দেখা যায় না। জঙ্গলে শুধু শোনা যায় ডালপালা ভাঙার শব্দ। হাতির দল কোনোদিনই কাউকে কিছু বলে না, তবে গুন্ডা পাগলা হাতি থাকলে ভয়ের ব্যাপার। হাতির উপদ্রব বেলতার দিকেই বেশি। আমাদের এদিকে উপদ্রবকারী হাতি বড় একটা আসে না। ভাবলাম চলে যাবার আগে একটা পূর্ণ কর্ম যদি করে যেতে পারি,
মন্দ কি? ট্রাক ড্রাইভারের তৃতীয় পক্ষের বউ যদি আশীর্বাদ করে আমায়, তা না জানি কোনো না কোনো দিন উপকারে লেগে যাবে ভবিষ্যতে। সেদিন 8টা নাগাদ বেরিয়ে পড়লাম বন্দুকটা কাঁধে ঝুলিয়ে। আজকাল সন্ধেই হয় প্রায় 7টা নাগাদ। সূর্য আর পৃথিবীর শরীর ছেড়ে উঠতেই চায় না। যাই যাই করতে করতেও বেলা যায় না। সূর্য গেলেও তার শরীরের তাপ সারা পৃথিবীর শিথিল শরীরে ছড়িয়ে থাকে। হাওয়ার নিঃশ্বাসে মহুয়া আর করঞ্জের বাঁশ ভাসে। রাতচড়া পাখিরা খুশির ফোয়ারা ছড়ায় ছোট ছোট ঠোঁটে। জঙ্গলে পাহাড়ে এ সময় হেঁটে বেড়ানোর মতো মনোরম অভিজ্ঞতা আর নেই। বড় রাস্তা ছেড়ে নয়াতালয়ের রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে আমবাগান আরও মাইলখানেক। নানা কথা ভাবতে ভাবতে বন্দুকটা কাঁধে ফেলে চলেছি। আধ ঘন্টাটা গেছি বড় জোর। এমন সময় পথের ডান দিকের একটি পাহাড়ি নালার বুকে শুকনো পাতা মারানোর মচমচ আওয়াজ পেলাম। একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে তার পাশেই আবার ওরকম মচমচ আওয়াজ শুনলাম। খুব কৌতূহল হলো কি জানোয়ার অমন করছে তা দেখার জন্য। বন্দুকটায় দুটো এলজি পুড়ে নিয়ে পা টিপে টিপে ওদিকে সাবধানে এগোতে লাগলাম। কাছাকাছি যেতেই দেখলাম নালার বুকে আলো ছায়ার আধো অন্ধকারে অনেকগুলো বড় বড় পাথরের একটা টিলার মতো হয়ে রয়েছে। মাঝে মাঝে গ্রীষ্মের পত্রবিরল গাছেদের মাথা বেয়ে ধপধপে চাঁদের আলো এসে দাবার ছকের মতো ছক পেতেছে কালো পাথরে। নিঃসাড়ে দাঁড়িয়ে খুব মনোযোগের সঙ্গে দেখেও সেখানে কোনো জানোয়ার দেখতে পেলাম না। একটি টিটি পাখি রাস্তার উপর দিয়ে ঘুরে ঘুরে টিটি টি টিটি টি করে উড়ে বেড়াতে লাগলো। সাধারণত জঙ্গলে কোনো জানোয়ার বা মানুষকে চলাফেরা করতে দেখলেই ওই পাখিগুলো তাদের সামনে বা মাথার উপরে অমন করে ঘুরে বেড়ায়। মুখ ঘুরিয়ে আমি রাস্তার দিকে তাকালাম। রাস্তার দিকে পুরো মুখ ঘুরিয়েছি এমন সময় সেই কালো পাথরের টিলার কাছ থেকে একটি মেয়েলি গলার চাপা হাসি শুনতে পেলাম। বেশ ভয় পেয়ে ও অবাক হয়ে মুখ ফিরিয়েই ওদিকে বন্দুক তুললাম। এমন সময় যশবন্তের গম্ভীর গলা শুনলাম, মত মারো ইয়ার, মা দিন হ্যায়। আমার গা দিয়ে দরদর করে ঘাম গড়াতে লাগলো। আমি ইদানিং জঙ্গলে পাহাড়ে যেখানেই সন্দেহজনক কিছু দেখি অমনি জগদীশ পাণ্ডের কথা মাথায় খেলে যায়। আরেকটু হলে হয়তো গুলিই করে ফেলতাম। এমন রসিকতা কেউ করে? পাথরের টিলার দিকে ভালো করে চেয়ে দেখি যশবন্ত এবং একটি মেয়ে টিলার ওপর মসৃণ পাথরের বুকে ভর দিয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওদের দুজনের গায়েই কাপড় জামার চিহ্ন মাত্র নেই। যশবন্তকে দেখে এই মুহূর্তে আমার মনে হলো যে ওকে আমি চিনি না। ঠিক এই অবস্থায় আগে ওকে দেখিনি কখনো, দেখবো বলে ভাবিও নি। অথচ ওর পটভূমিতে, ওর পাগলামির পরিপ্রেক্ষিতে এরকম দৃশ্য যে কোনোদিনই দেখবো বলে তৈরি হয়ে আমার থাকা উচিত ছিল। আমি কি করবো বা বলবো ভেবে না পেয়ে বললাম, যাচ্ছি, আমি চললাম। যশবন্ত একটা আদিম মানুষের মতো কালো পাথরের স্তূপ বেয়ে চাঁদের রাতের তরল সায়ান্ধকারে নালার মধ্যে তরতরিয়ে নেমে এসে আমার হাত ধরল। বলল, ভাগতে কিউ ইয়ার, আও बैठो, तुमसे कुछ भी छिपाना नहीं। তারপর উপরের দিকে চেয়ে ডাকলো, উতার কে আ লালতি। লালতি সলজ্জে বলল, नहीं। क्यों, नांगा इसलिए? नहीं। तो क्यों? ऐसे ही। যশবন্ত হো হো করে হাসতে লাগলো। আলো ছায়ার বুটিকাটা বনে একজন প্রাগ ঐতিহাসিক মানুষের মতো সমাজ সভ্যতার মুখে লাথি মেরে ও হাসতে লাগলো। মনে হলো যশবন্ত আজ নেশায় বেশ বেহুশ হয়ে আছে। যশবন্তের হাসি থামতে না থামতে লালতির পায়ে লেগে উপর থেকে একটা খালি বিয়ারের বোতল টুংটাং শব্দ করে পাথরে গড়িয়ে এসে নিচে বালিতে ধপ করে পড়ল। লোকে যেমন পোষা কুকুরকে ডাকে তেমনি করে যশবন্ত লালতিকে বলল, আহ আহ লালতি, আহ, मेरे दोस्त तुमको जरा नजदीक से देखेगा, आ मेरे लालती प्यारी। लालती आबार बोल, ए बाबू, तुम ऐसा करेगा तो हम भागेगी।
যশবন্ত আবার পাগলের মতো হাসতে লাগলো। আমি যশবন্তকে কোনো দিনও এমন অপ্রকৃতিস্থ অবস্থায় দেখিনি। যশবন্ত আমার হাত ধরে একটা ঝটকা টানে আমাকে নিয়ে একটা পাথরে বসালো। তারপর হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে আস্তে আস্তে বলল, বুঝলে লাল সাহেব, নরম পাখির মতো, মহুল ফুলের মতো মেয়েদের শরীর নিয়ে অনেক নাড়লাম চড়লাম। সিঙ্গাল হরিণের মতো হরিণের দলের সঙ্গে ছায়া রদ্দুরে অনেক খেললাম, কিন্তু সুমিতা বৌদির মতো কাউকে দেখলাম না। মনের ভালোবাসার গা বদল আমার হলো না। জানো লাল সাহেব, সুমিতা বৌদি আমার কাছ থেকে কিছু চেয়েছিল। সুমিতা বৌদি বলেছিল, যশবন্ত, তোমার দুরন্তপনার একখানা আমাকে দিয়ে যাও। সেই একখানা উষ্ণতা আমি চিরদিনের জন্য, বাড়াবাড়ের জন্য আমার করে রাখব। তুমি আর কখনো পালিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। লাল সাহেব, একদিন সুগন সিং এর সুরতিয়াও আমার কাছে কিছু চেয়েছিল, অন্য কিছু। তার জন্য আমি কিছুই করতে পারিনি। সে ব্যথা আমার মনে আজও কাটার মতো লাগে। আমি জানি তোমাদের সামাজিক বাজপাখিটা সব সময় মাথার উপর ছিঁচি করে ঘুরে বেড়ায়, তবে আমি যা কাউকে কোনোদিন দিইনি তাই দিয়ে ফেললাম সুমিতা বৌদিকে। জগদীশ পাণ্ডে কি পৃথিবীর কোনো শালা পাণ্ডেকে আমার আর ভয় নেই। আমার যদি কিছু হয়ও, আর একটা ছোট্ট যশবন্ত সুমিতা বৌদির বুক জড়িয়ে থেকে যাবে। লাল সাহেব, এতদিন আমি শিমল তুলোর মতো হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছিলাম, কিন্তু এখন আমি আমার দুরন্তপনার বীজ একটি দারুণ খুশবু ভরা চাপা ফুলে বাড়াবাড়ের জন্য পুঁতে দিয়েছি। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। মনে পড়ল ঘোষদা আমার কাছে সাধের নেমন্তন্ন খেয়ে গেছেন। হাসিও পেল। আবার সুমিতা বৌদির কথা ভেবে কথাটা কিছুতেই বিশ্বাস করতেও ইচ্ছে করছিল না। যশবন্ত আমার মুখে ওর হাত চাপা দিয়ে বলল, কাউকে বলো না দোস্ত, এ কথা কাউকে বলার নয়। কেন যে তোমাকে বলে ফেললাম জানি না, তবে তোমাকে বলিনি এমন কিছুই আমার নেই, তাই বলে ফেললাম। তুমি আর কিছু শুধিও না। আমার খালি ভাবতে কষ্ট হয় যে আমার ছেলে ডাকাইত যশবন্তের ছেলের বাপ বলে পরিচিত হবে ওই লোকটা, ওই নিচু মনের ভীতু চাকরি সর্বস্ব ভুড়িওয়ালা লোকটা। এটা ভাবলেই আমার কষ্ট হয়। আমার ছেলেকে তো আমি কিছুই দিয়ে যেতে পারলাম না। সে যখন বড় হবে, বড় হয়ে আমার মতো জঙ্গলে পাহাড়ে রাইফেল হাতে রদ্দুরে চাঁদে ঘুরে বেড়াবে, তখন হয়তো সে কোনো উঁচু পাহাড়ের ওপর দাঁড়িয়ে নিচের রোদ ঝলমাল উপত্যকার দিকে চেয়ে মনে মনে বলবে, I had an inheritance from my father. It was the moon and the sun. I can move throughout the world now. The spending of it is never done. হঠাৎ লালতি ওপর থেকে বলে উঠল যে তাকে অন্ধকারে সাপের কামড় খাওয়ানোর জন্যই ওখানে একা শুয়ে রেখে যশবন্ত কোনো অঞ্জান ভাষায় গেহু বাজরার গল্প করছে দোস্তের সঙ্গে। আমি বললাম, আমি চলি যশবন্ত, আমি চলি। যশবন্ত হাসল, তারপর অনিচ্ছার হাসি এসে বলল, আচ্ছা। আমি অন্ধকারের ঝুপড়ি থেকে বেরোচ্ছি এমন সময় যশবন্ত পেছন থেকে আমাকে ডেকে বলল, লাল সাহেব, লজ্জাবতী লতা একা একাই দেখা ভালো, যেদিন দেখবে। সব জিনিস অন্যের হাত ধরে দেখতে নেই। বলেই আবার জঙ্গল কাঁপিয়ে হাসতে লাগলো, হা 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 করে। ভয়টা সত্যি হলো। কোম্পানির স্পেশাল কুরিয়ারে এসেছিল চিঠিটা। আমার চাকরি সত্যিই গেল, মানে আমার কন্ট্রাক্ট ওরা রিনিউ করলেন না। অবশ্য রিনিউ করবেনই যে এমন কোনো কথা ওরা দেননি। তবু না করার কোনো কারণ ছিল না, যদি না আমি যশবন্তের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে ঘোষদার কুনজরে পড়তাম। চাকরি যাওয়ার জন্য দুঃখ নেই, দুঃখটা অন্য কারণে। 15 দিন পর কলকাতা থেকে আমার উত্তরসূরি আসবেন, তাকে কাজ বুঝিয়ে আমার ছুটি।
ভাবতেই পারি না সত্যিই ছুটি হবে এখান থেকে, বরাবরের মতো। ঘোষদার কথা মনে হয়, জানতে ইচ্ছে হয় কি অন্যায় করেছিলাম ভদ্রলোকের কাছে। এ কদিন কিছু আর ভালো লাগে না। সারাদিন কাজকর্ম দেখে বিকেলে চান সেরে বাংলোর হাতায় চেয়ার পেতে বসে থাকি। আমার চোখের সামনে একটা আশাবাহী সূর্যকিরণ বিষণ্ণ ব্যথাবাহী সুর ছড়িয়ে বাগুং পাহাড়ের আড়ালে ডুবে যায়। শান্ত শারদের স্বর হাওয়ায় শুকনো পাতার মচমচানিতে ভেসে বেড়ায়। বড় বিষণ্ণ লাগে। একটি শুকনো খয়েরি শালপাতার মতো মনে হয় নিজেকে। নিজের কোনো ভার নেই, কোনো মন্তব্য নেই, কোনো কিছু বক্তব্য নেই। পাগলা হাওয়া যেখানে ঠেলে নিয়ে যায় সেখানেই যাই, যেখানে আছড়ে ফেলে সেখানেই আছাড় খাই। বড় ভালোবেসে ফেলেছি এই রুমান্ডিকে, এই নৈহার শিরিন বুড়ুকে, পালামৌয়ের এই পাহাড় বন গাছপালা ফুল প্রজাপতিকে। ভালোবেসে ফেলেছি জবুটুলিয়ার গম ভাঙা কলের পুপানিকে। ভালোবেসে ফেলেছি ওরাও ছেলের উন্মত্ততাকে, পাচন তাড়িত কাঠের ঘণ্টা দোলানো কালো কালো মোষগুলোকে। যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছুর সুবাস পাই, সব কিছুকেই ভালোবেসে ফেলেছি নিরুপায়ভাবে, অপারগভাবে। কি করব জানি না। পেটের ভাতের জন্য তেমন ভাবিনি। তোরঙ্গের কোনায় একটা পাকানো কাগজ আছে বিশ্ববিদ্যালয়ের সিল মারা। কেবলমাত্র ভাত জোটানোর পক্ষে সেটাই যথেষ্ট। মাত্র ভাত জোটানোর জন্যই বা কেন? হয়তো বা আরও অন্য কিছুর জন্য। হয়তো বা বালিগঞ্জ পাড়ায় একটা ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি, হায়ার পারচেজে কেনা একটা রেফ্রিজারেটর, একটা রেডিওগ্রাম, একটা লোক দেখানো চোখ ঝলসানো বসবার ঘর এবং তদুপরি স্লিভলেস ব্লাউজ পরা অন্তঃশ্বাস শূন্য একটা দেহ সর্বস্ব। সব কিছু এই কাগজটা ভাঙিয়ে পেতে পারি। কিন্তু আজ যা পেয়েছি, এই রুমান্ডির জীবন, যশবন্তের ভালোবাসা, মারিয়ানার বন্ধুত্ব, জুম্মানের সেবা, রামধানিয়া টাবর সকলের বাধ্যতা, এসবের সঙ্গে তুলনা করি এমন কিছু কলকাতায় আছে বলে ভাবতে পারি না। এখানকার এক একটি ভরন্ত সুরেলা সোনালি দিনকে মুঠি ভরে প্রতিদিন আমিও কারো মসৃণ স্তনের মতো ধরেছিলাম। পরিপূর্ণভাবে সম্পূর্ণ ও নির্বিবাদ মালিকানায় ভোগ করেছিলাম। কলকাতার সমস্ত জীবনের বিনিময়ে আমি এখানকার একটি দিনও দিতে রাজি নই। এখন আমাকে এখান থেকে ছিনিয়ে নেওয়া মানে নবজাত শিশুর মতোই প্রকৃতি মায়ের নাড়ি থেকে সভ্যতার ছুরি দিয়ে আমাকে বিচ্ছিন্ন করে সভ্য ও ভণ্ড কলকাতার আবর্জনা স্তূপে আমাকে নিক্ষেপ করা। ভাবতে পারি না, ভাবতেই পারি না। এই মুহূর্তে আমি আমার অন্তরের অন্তরতমে বিশ্বাস করি এই প্রকৃতিই আদি, আমাদের একমাত্র আশা, আমাদের শেষ অবলম্বন, আমাদের আশ্লেষ আশ্রয়। কি ঐকান্তিকতায় যে বিশ্বাস করি তা বোঝাবার মতো ভাষা আমার নেই। এর চেয়ে গভীরভাবে আমার এই অল্প বয়সের জীবনে আর কিছুই বিশ্বাস করিনি। গতকাল খোঁজদা এসেছিলেন। অনেক কুমিরের কান্না কাঁদলেন আমার চাকরির এক্সটেনশন না হওয়ার দুঃখে। হাসি পাচ্ছিল। যশবন্তের সঙ্গে থেকে থেকে মাঝে মাঝে আমি রাগ করতেও শিখেছি। ইচ্ছে হলো বন্দুকটা এনে দিই ভুঁড়ি ফাঁসিয়ে। তারপর আবার হাসি পেল। ভাবলাম, এসব বন্ধু ভাগ্যে পুত্রপ্রাপ্ত লোক এতখানি পুরুষোচিত শাস্তির যোগ্য নয়। এই বসন্ত বনের রাত যেন মাতাল করে। কি যে সুগন্ধ ছড়ায় হাওয়াটা, কি বলবো। কেরাউঞ্জা, মহুয়া, পিলাবিবি, জিরহুল, ফুলদাওয়াই, সফেদিয়া, আরো কত কি কত নাম না জানা ফুলের বাস। জ্যোৎস্না রাতের তো কোনো তুলনাই নেই। গাছে গাছে পাতা ঝরে গেছে। জঙ্গলের নিচটা বহুদূর অবধি দেখা যায়। এখন জন্তু জানোয়ারের ঘাড়ে গিয়ে পড়ার আশঙ্কাও কম। রাতচরা পাখিগুলো সুনীল সুগন্ধি চাঁদমাখা আকাশের পটভূমিতে উড়ে উড়ে চিপচিপ করে ডেকে বেড়ায়। দূর থেকে পরিচিত খাপু পাখি ডাকে, খাপু 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 খাপু।
টিটি পাখিরা সুহাগী নদীর ওপরে সারা রাত দক্ষিণা হাওয়ায় সাঁতার কাটে, টিটি টি টিটি টি টিটি টি। এ কদিন রোজই সন্ধে হলে বন্দুকটা কাঁধে নিয়ে বেরিয়েছি, শিকারে নয়, আর শিকার নয়। যা যা শিকার করেছি তার জন্যই দুঃখ লাগে, অপরাধী লাগে নিজেকে। তবে যশবন্তের মতানুসারে এটা সত্যি যে শিকারী একমাত্র তার পক্ষেই বনের আনাচে কানাচে ঘুরে ঘুরে নিসর্গ সৌন্দর্য উপভোগ করা সম্ভব। এটা একটা প্রয়োজন। প্রকৃতিকেও অন্য যে কোনো সুন্দরী ব্যক্তিত্ব সম্পন্না মেয়ের মতো আগে জয় করতে হয়, তারপরই সে উজাড় করে দেয়। সংশয় নিয়ে, ভয় নিয়ে প্রকৃতিকে দেখলে তার কিছুই জানা যায় না, দেখা হয় না। রাতে বনে বনে পাগলের মতো ঘুরে বেড়াই। পাশের শুকনো পাতার মচমচানি তুলে কোটরা হরিণ বেগে দৌড়ে যায়। সম্বরের তলের ভারী পায়ের শব্দ শোনা যায় পাথরের ওপর। ময়ূর ও মুরগি ফুটফুটে আলো ভরা রাতে বন্দুক কাঁধে আগন্তুককে দেখে ডানা ছটপটিয়ে জ্যোৎস্নালোকিত পত্রশূন্য উঁচু ডালে নড়ে চড়ে বসে। সাপের তাড়া খেয়ে মেঠো ইঁদুর শুকনো পাতায় সরসরানি তুলে দৌড়ে পালায়। কখনো কখনো সুহাগী নদীর পাশে যশবন্তের প্রিয় সেই পাথরের ওপর বসে থাকি। জুম্মান মানা করে, বলে বাঘে জল খেতে আসে ওখানে। আমার আজকাল ভয় করে না। যখনই রুমান্ডির দিন হাতের আঙ্গুলে গুনি, তখনই মনে হয় ফুরিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। ফুরিয়ে যাওয়ার আগে আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, আমার সমস্ত সত্তার ঐকান্তিকতা দিয়ে এই ভালো লাগায় প্রাণ ভরে নিই। পাথরটায় বসে বসে অনেক কথাই মনে হয়। যেদিন যশবন্তের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল সেখানকার কথা। এই পাথরের পাশে কতবার চড়ুইভাতি হয়েছে। সুমিতা বৌদি কাও বা দিয়ে হিন্দি বলা শিখিয়েছিলেন আমাকে এখানে। সুমিতা বৌদিকেও কখনো ভোলার নয়। তিনি যে খোস্তার স্ত্রী এ কথা ভাবলেই কষ্ট হয়। আমার বান্ধবী মারিয়ানা, মারিয়ানার বন্ধু সুগত, সকলের স্মৃতিই নিয়ে যাব। মনে ভাবি হারাবো না কিছুই। মনের কোনো দুর্মূল্য আতরের মতো এই ভালো লাগা, এই ভালোবাসা, এই সুগন্ধ বয়ে বেড়াবো অনুক্ষণ, আজীবন, যত দিন বাঁচি। অথবা জানি না রুমান্ডির সঙ্গে সব সম্পর্ক রুমান্ডি ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে কিনা। কলকাতায় গেলেই দোতলা বাসের ঘরঘরানি, ট্রামের টুংটুং, ফেরিওয়ালার চিৎকার, আত্মম্ভরি শহুরেদের উচ্চগ্রামের কথোপকথনে এই শান্তি, এই আবেশ, এই স্মৃতি, এই পরিচয়, এই ভালো লাগা কিছুই থাকবে না। সবই হয়তো মুছে যাবে, সব মিটেও যাবে হয়তো। একদিন সন্ধ্যের পর ওই পাথরে বসেছিলাম। কতগুলো জানোয়ারের ভারী পায়ের আওয়াজ শোনা গেল। বুনো মোষের দল। কোয়েলের পাশে ঘাসি বনে ওদের আস্তানা, বাগে চম্পার দিকে। যশবন্ত একদিন নিয়ে গিয়ে দেখাবে বলেছিল। ভয় করতে লাগলো একটু। চুপ করে বসে রইলাম। কি প্রকাণ্ড শরীর! ওরা ওদের পোষা মোষের 1.5 গুণ চেহারা। পুরো কালো নয়, রংটা যেন কেমন কেমন। চাঁদের আলো বিরাট বিরাট শিঙের ওপর পিছলে পড়ে চকচক করছে। দলপতি আমাকে একবার দেখলো মাত্র। তারপর যেমন বা থেকে ডাইনে যাচ্ছিল, তেমনি পাথরে পাথরে ভারী খুঁড়ের খটখট আওয়াজ করতে করতে দূর বনের সায়ান্ধকারে মিশে গেল। বাগুন পাহাড়ের দিকে একটা হায়না ডেকে উঠল, হা হা হা। ওই পাহাড়ের বন্দেওতার থান ঘিরে শঙ্খচূড় এখন কি করছে জানি না। আজকাল আমাকে জব্দ করার জন্যই যেন ঘড়ির কাঁটাগুলো অনেক দ্রুত ঘুরছে। শেষ কটি দিন যাতে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই চক্রান্ত করছে। ছিপাদহর স্টেশনে আমার উত্তরসূরিকে নিতে এসেছি। জিপ নিয়ে এসেছি। এক্ষুনি ট্রেন আসবে। মহুয়া মিলন, চৈটর, হেহেগাড়া, রিচুঘুটা, কুমান্ডি হয়ে ছিপাদহর। দেখতে দেখতে লাল ধুলো ঝড় উড়িয়ে চৌষন এক্সপ্রেস এসে গেল। যিনি এলেন তার নাম বিকাশ সেন। বয়সে আমার চেয়েও 2-3 বছরের ছোট হবেন হয়তো। কপালের ওপর চুল শোয়ানো,
পাশাপাশি আছড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে 5 ইঞ্চি ড্রেন পাইপ, তার ওপর গোলাপি ভয়েলের পাঞ্জাবি, হাতে শিখদের অনুকরণে পরা স্টেনলেস স্টিলের বালা। কেতাদুরস্থ নব্য যুবককে দেখেই বুঝলাম যে ইনি আমার উত্তরসূরি। ওই স্টেশনের ফার্স্ট ক্লাস থেকে রোজ রোজ প্যাসেঞ্জার নামে না। এগিয়ে যেতেই ডান হাত তুলে আমাকে বললেন, হাই। অ্যাটেন্ডেন্ট কামরা থেকে উর্দি পড়া কোম্পানির ড্রাইভার কাম বেয়ারা নামল। ওকে উনি সঙ্গে করেই নিয়ে এসেছেন। আলাপ পরিচয় হলো। আমি জানালাম যে ওকে কাজ বুঝিয়ে পরের দিন ভোরেই আমি চলে যাব। পরদিন বিকেলে ঘোষদা এসে ওকে আরও ভালো করে বিশদভাবে সব বোঝাবেন। জিপে আস্তে আস্তে মিস্টার সেন শুধলেন, রুমান্ডি থেকে নিয়ারেস্ট সিনেমা হল কত দূরে? ভালো ছবি টবি আসে? আর্ট ফিল্ম, নিউ ওয়েভের ছবি টবি? আমি বললাম, সিনেমা হল হলো ডাল্টনগঞ্জে, এখন রামভক্ত হনুমান হচ্ছে, এরপর যাহা সতী ওহা ভগবান আসছে। উনি উত্তর দিলেন না। রুমান্ডি পৌঁছে মিস্টার সেন বললেন, গুড লর্ড, আ হেল অফ আ প্লেস। তারপর চোখ টিপে বললেন, বাট আই বিলিভ ইউ মাস্ট বি হ্যাভিং প্লেন্টি অফ রিয়েল গুড ডেন্স হিয়ার। জবাব দেবার ইচ্ছে আমার ছিল না। আমার রুমান্ডির মালিকানা চলে যাচ্ছে এই শোকে আমি মুহ্যমান ছিলাম। জবাব দিলাম না। আমার শেষ দিনটাকে ভেবেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত নিংড়ে নিংড়ে উপভোগ করব। কিন্তু সেদিন বিকেলবেলা জবুটুলিয়া থেকে ভেসে আসা পুপ্পুমানি গান আর শোনা হলো না। তার কোনো উপায় ছিল না। সূর্যদেব দিগন্তে আমার নৈবেদ্য না নিয়েই ডুবে গেলেন। কিছুতেই রাঙিয়ে রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না দিনটাকে, আমার রুমান্ডির দিন। বিকেল থেকে ব্যাটারি ড্রিভন রেকর্ড প্লেয়ারে স্প্যানিশ গিটারে স্টিরিও রেকর্ড চড়িয়ে ঠোঁটের কোণে অবিরাম সিগারেট গুজে মিস্টার সেন পায়ের ওপর পা তুলে বেতের চেয়ারে ইন্টালেকচুয়াল পোজে বসে আছেন। রেকর্ডের সেই আর্তনাদ ছাপিয়ে কোনো পাখির ডাক, কি হাওয়ার মচমচানি, কি কাঁচা পোকার গুনগুনানি শুনি, এমন সাধ্য কি? ঠিক করেছি লাতেহার থেকে বাসে চাঁদোয়াটরি হয়ে রাঁচি যাব, রাঁচি থেকে ট্রেন ধরব। কোম্পানির ড্রাইভার আমাকে লাতেহার অবধি পৌঁছে দিয়ে আসবে। ইচ্ছে করলে রাঁচি অবধিও যেতে পারতাম, কিন্তু মর্যাদায় বাঁধল। ভোরবেলা জুম্মান 1 কাপ কফি করে দিল। কফি খেয়েই বেরিয়ে পড়লাম। রুমান্ডির বাংলো থেকে বেরোবার আগে টাবর এবং সুহাগী ও জবুটুলিয়া বস্তির আরও অনেক নাম জানা ও অজানা লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল। বেচারি ওরা, ওদের জন্য কিছুই করতে পারিনি। সকলকে নেমন্তন্ন করে খাওয়াতেও পর্যন্ত পারিনি। একবেলা সকলকে পেট ভরে ভাত খাওয়ানোও হয়ে ওঠেনি। আমার অসমর্থের ত্রুটি ব্যবহার দিয়ে মেটাতে চেয়েছিলাম, জানি না কতটুকু পেরেছি। পথের পাশে একটা বুনো মোড়ক খুঁটে খুঁটে কি খাচ্ছিল। আমাদের দেখেই কক কক করে উড়ে জঙ্গলের ভেতরে চলে গেল। সকালের রোদে গাঢ় সোনালি পাখা ঝিকমিক করে উঠল। লাতেহারে পৌঁছলাম। যে পথ দিয়ে ওরাও ছেলেটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, সেই পথ দিয়ে। লাতেহারে পণ্ডিতের দোকানে বসে চা ও সেওই ভাজা খাচ্ছি। বাসের অপেক্ষায় আরও অনেকে বসে আছে। এমন সময় হঠাৎ একটা ঘোড়ার রেশা রব কানে এলো। যশবন্ত ভয়ঙ্করকে পণ্ডিতজির দোকানের পাশের মহুয়া গাছে বেঁধে আমার কাছে এলো। বলল, তোমাকে তুলে দিতে এলাম লাল সাহেব। জানি না কেন ভালো লাগছে না। আমার মন আর আজকাল আগের মতো শক্ত নেই আর। আজকাল দুঃখ হলে দুঃখ লাগে, ভয় পাবার কারণ থাকলে ভয় পাই। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ ভাবতে ভালো লাগছে না। আমি কোনো কথা বললাম না। অনেকক্ষণ দুজনে চুপচাপ করে বসে রইলাম। তারপর নীরবতা ভেঙে বললাম, চিঠি লিখলে উত্তর দেবে তো? যশবন্ত হাসল, বলল, আমি তো চিঠি লিখতে জানি না লাল সাহেব, আমি শুধু কথা বলতে পারি।
তাও জঙ্গলের জানোয়ারদের সঙ্গেই বেশি কথা হয় আমার। আমার উত্তরের আশা করো না, উত্তর পাবে না, তবে তুমি চিঠি লিখো। একটু থেমে বলল, সুহাগীতে যখন মাছ ধরা পড়বে তোমার কথা মনে পড়বে। সুমিতা বৌদির সঙ্গে যখন দেখা হবে, গরমের দিনে আবার যখন মহুয়া আর করঞ্জের গন্ধ ভাসবে হাওয়ায়, যখন জিরহুল আর ফুলদাওয়াই ফুটবে, তোমার কথা মনে হবে। তোমাকে মনে মনে অনেক চিঠি লিখব। চিঠিগুলো শুকনো শাল পাতার মতো জঙ্গলে, নদী নালায়, কালো পাথরের হাওয়ায় হাওয়ায় গড়িয়ে বেড়াবে। সে চিঠি তো ডাকে যাবে না। আমি বললাম, যশবন্ত, জগদীশ পাণ্ডের জন্য আমার রুমান্ডি ছেড়ে যেতে সত্যিই মন খুঁতখুত করছে। খুব সাবধানে থেকো যশবন্ত, খুব সাবধানে থেকো। যশবন্ত উত্তর না দিয়ে বুশ শার্টের নিচে ডান দিকের বেল্টের সঙ্গে হোলস্টারে বেঁধে রাখা পিস্তলের বাটে একবার হাত ছোঁয়ালো। তারপর বিড়বিড় করে বলল, মরবে একজন ঠিকই, হয় ল্যাংড়া জগদীশ, নয় এই যশবন্ত। তবে কে যে মরবে তা বাগুং পাহাড়ের দেবতাই জানেন। পকেট থেকে একটা চুট্টা বের করে যশবন্ত একগাল হাসল, যেন আমাকে ভোলাবার জন্যই। তারপর হঠাৎ আবৃত্তি করে হাত নেড়ে নেড়ে বলল, मरने के बाद मेरी घर से क्या निकली सामान, चांद तस्वीर बूता चंद हंसने को खतूत। বললাম, মানে? মানে আর কি, মারার পর আমার ঘর থেকে আর কি কি পাওয়া যাবে? কিছু সুন্দরীর ছবি আর কিছু সুন্দরীদের লেখা চিঠি। বলেই হা হা করে হাসতে লাগলো। আমিও হাসতে লাগলাম ওর কথা শুনে। ডালটনগঞ্জ থেকে বাসটা এসে গেল। আমার হাঁটুর ওপরে রাখা যশবন্তের চওড়া কবজিতে হাত রাখলাম। যশবন্ত কিছু বলল না। বাসে উঠে বসলাম আমি। অনেকক্ষণ চলার পর টেরিতে এসে মোড় নিল বাস। বাঁয়ে জাবড়া মোড় হয়ে সিমারিয়া হয়ে যশবন্তের টুটি লাওয়ার রাস্তা হাজারিবাগ জেলাতে, আর ডান দিকের পথ চলে গেছে কুড়ুতে। আমঝারিয়ার বাংলোটির পথ দেখা গেল এক ঝিলিক। দুদিকে সারা পথে কেবল জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। নিমলা বস্তির দিকে পথ পেরিয়ে গেছে এ পথ থেকে। যশবন্তের সঙ্গে শিকারে এসেছিলাম একবার। বেশ গরম গরম লাগছে এখন। আরও 1 মাস পর যখন গরম আরও জোরে পড়বে, তখন সন্ধ্যের পর পাহাড়ে পাহাড়ে আলোর মালা জ্বলবে। কালো পাহাড়ের পটভূমিতে প্রকৃতির নিজের হাতেই দীপান্বিতা হবে প্রকৃতি। হাওয়াটা ফিসফিসিয়ে কোনো গান্ধারী আলাপ বয়ে বেড়াবে। খরগোশ আর কোটরা হরিণগুলো পথের ওপর আগুনের ভয়ে দৌড়াদৌড়ি করবে। মনের চোখে সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। দাবানলে পোড়া জঙ্গলের গন্ধ পাচ্ছি নাকি। যেন হঠাৎই কুড়ুতে পৌঁছেই জঙ্গল শেষ হয়ে গেল। এবার রাঁচির রাস্তা সোজা। দুপাশে চষা জমি, মাঝে মাঝে দুটি একটি গাছ। সামনেই মান্দার। পথের পাশে হাট বসেছে, ওরাও ছেলেমেয়েরা ভিড় করেছে। বাসটা দাঁড়ালো। ঘানি ঘাসের ঝাঁটা, ওরা ওদের হাতে বোনা দোহর, পেতলের গয়না, মাটির বাসনপত্র, আরও কত কি। আকাশে রোদ ঝকঝক করছে। একটি কৃষ্ণচূড়া গাছের নিচে একটি ওরাও মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে। চুলে ফুল গুজেছে। একটি ছেলে মোষের পিঠে চড়ে হাটে এসেছে। কি যেন বলছে ছেলেটি মেয়েটিকে। মেয়েটির দু চোখে মিষ্টি হাসি। ছেলেটি দুষ্টুমি ভরা চোখে চেয়ে আছে। মোষটা একবার মাথা ঝাঁকালো, কান দুটো পটপট করে নড়ে উঠল। গলার কাঠের ঘণ্টাটা ডুংডুঙিয়ে বাজল। একটা নীল মাছি উঠতে লাগলো শিং দুটোর মধ্যে। ছেলেটি কি বলছে মেয়েটাকে কানে কানে। হালফিলের মেয়েরা প্রজাপতির মতো নরম। ইস, হাত ছুঁয়ে দেখো, প্রজাপতির মতো নরম। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি অসামান্য উপন্যাস কোয়েলের কাছের অন্তিম পর্ব।
গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প বা উপন্যাস আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।